প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ভারত প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচার তোয়াক্কা না করে বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে ভারত। গত 15 বছরে ঢাকার উপর দেশটির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়েছিল। এ হস্তক্ষেপে ছেদ ঘটায় জুলাই বিপ্লব। বাংলাদেশের উপর দাদাগিরি করতে যে তাসের ঘর এতদিন নির্মাণ করেছিল দিল্লি, তা গত 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। দাদাগিরি হারিয়েও বাংলাদেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপের পুরনো অভ্যাস থেকে বের হতে পারছে না কট্টর হিন্দুত্ববাদী দল দ্বারা শাসিত ভারত। ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে এখনো অযাচিত নাক গলাচ্ছে দিল্লি। কখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্ণা দিচ্ছে ট্রাম্পের দুয়ারে, আবার কখনো রাগঢাক না করেই মন্তব্য করছে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে। আশ্রয়দাতারা পলাতক, তবু সক্রিয় 130 কিশোর গ্যাং। রাজধানীতে বর্তমানে 130টির বেশি কিশোর গ্যাং সক্রিয়। এসব কিশোর গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দিত পতিত সরকারের সময়ের কাউন্সিলররা। তবে তারা পালিয়ে গেলেও তাদের হাতে গড়া এসব কিশোর গ্যাং এখনো ঢাকা জুড়ে ত্রাস ছড়াচ্ছে। কিশোর গ্যাং নাম হলেও এসবের বেশিরভাগ সদস্যের বয়স 18 বছরের বেশি। তারা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলে সহায়তা, ইন্টারনেট সংযোগ, কেবল টিভি ব্যবসা ও ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ, নারীদের উত্ত্যক্ত করা, যৌন হয়রানি, হামলা, মারধর সহ নানা অপরাধে জড়িত। অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস পেলেন বাবর। অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার লুৎফুজ্জামান বাবরের আপিল গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুরুতে সামাজিক আন্দোলন, গন্তব্য রাজনৈতিক দল। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে প্রধান ফোকাসে রাখতে এবং কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানকারী শক্তির আরেকটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রেসার গ্রুপ হিসেবে সামাজিক আন্দোলন নিয়ে এই সংগঠন পথ চলা শুরু করবে। তবে পরে এই প্ল্যাটফর্ম গণ অভ্যুত্থানের পক্ষের নতুন আরেকটি রাজনৈতিক দলের রূপ নিতে পারে। প্ল্যাটফর্মটির নামের মূল অংশ হিসেবে ছাত্র জনতা, আজাদি, ইনসাফ এমন শব্দ থাকবে, আর শুরুতে বাংলাদেশ, জাতীয় এবং শেষ অংশে কমিটি জাতীয় শব্দ থাকবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে 2-3 দিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। আন্তর্জাতিক খবর। ট্রাম্পের নিন্দায় আমেরিকার প্রধান বিচারপতি। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বহিষ্কার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের এই প্রক্রিয়া বন্ধের আদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার প্রধান বিচারক জেমস বোসবার্গ। এই আদেশের পর ওই বিচারককে অভিশংসনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফেডারেল চিফ জাস্টিস জন রবার্টস। তার সেই বিবৃতিতে বলা হয়েছে, 2 শতাব্দীরও বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত যে বিচারিক সিদ্ধান্তের বিষয়ে কোনো মতবিরোধের জন্য বিচারকের বিরুদ্ধে অভিশংসনের মতো কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এটি কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে তার এই বিবৃতির কোথাও ট্রাম্পের নাম উল্লেখ করেননি তিনি। সবশেষে খেলার খবর। হামজাকে পেয়ে শক্তিমান বাংলাদেশ। নির্ধারিত সময়ের আগেই সংবাদ সম্মেলন কক্ষে তিল ধারণের ঠাঁই নেই। সাধারণ জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন এমনটা হয় না। তবে এবার দলীয় অধিনায়ক কিংবা প্রধান কোচকে ঘিরে নয়, সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেওয়ান হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন, তাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটাও বুধবার বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকলো। সংবাদ সম্মেলন জুড়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে হামজাকে ঘিরেই। হামজার প্রসঙ্গে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন অধিনায়ক ও কোচ। পরে হামজা নিজেও নিজের প্রত্যাশা আর লক্ষ্যের কথা বলেছেন। জানিয়েছেন ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।